বন্ধুরা, বই নিয়ে আমাদের যে 25 ভিডিও, তার আজকের বই টোরেটোক্কা টরন্টো, আমার কানাডা জীবন। এই বইয়ের লেখক কাজী সাব্বির আহমেদ। আমি অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই, সাব্বির আহমেদ তিনি টরন্টোতে থাকেন। তার সাথে আমার এক দুবার দেখা হয়েছে, ফেসবুকে কথা হয়েছে। মানে যে কোনো একজন লেখক যখন তার সাথে আমাদের ব্যক্তিক সংযোগ তৈরি হয়, তখন সেটি একটি আনন্দের উপাদান হয়। তো সেটি একটু বন্ধুদের সাথে শেয়ার করে রাখলাম। বেশ কয়েক মাস আগে বইটি আমার হাতে আসে এবং এবার যখন বইটি পড়া শুরু করলাম, আমি কিন্তু মুগ্ধ হয়েছি এই কারণে যে টরন্টোর জীবন নিয়ে আত্মজৈবনিক বই একটু কম টরন্টোর অথবা ক্যানাডার জীবন নিয়ে, বরং ক্যানাডা নিয়ে অথবা টরন্টো নিয়ে, মানে এই দেশ ইত্যাদি নিয়ে বেশ কিছু বই হয়েছে। কোনোটাতে মানে তথ্য এবং আত্মজৈবনিক যে ব্যাপারটি সেটির সংমিশ্রণ ঘটেছে। কিন্তু সাব্বির আহমেদ সাহেবের বইটি পড়তে যে আমার বেশি ভালো লেগেছে এই কারণে যে তার বইটাকে আমার মনে হয়েছে বেশ পোক্ত একটা বই। উনি সবকিছু গুছিয়ে সুন্দর করে লিখেছেন। এটি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্যগুলোকে যখন ব্যবহার করেছেন, সেটি অনেক অনেক পরীক্ষা নিরীক্ষা করে গবেষণালব্ধ তথ্য, যেটাকে যদি আমি বলি, মানে তিনি অনেক রিসার্চ করার পরে তারপরে ওই জিনিসগুলোকে এর ভেতরে ব্যবহার করেছেন। যদিও সর্বোপরি এটি তার আত্মজৈবনিক বই। এই বই পড়লে যে কোনো একজন বাঙালি পাঠক তিনি ক্যানাডা বা টরন্টো সম্পর্কে একটা ধারণা লাভ করবেন এবং সেই ধারণার ভেতরে সাব্বির সাহেবের যেটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেটি হচ্ছে তিনি কিন্তু অনেক ইতিবাচক ভাবে তার ধারণাকে উপস্থাপন করেছেন। আমরা অনেক সময় দেখি প্রবাসে চলে আসার পরে আমাদের যখন ওই হানিমুন পিরিয়ড পার হয়ে যায়, তারপরে আমরা এই দেশ নিয়ে নেতিবাচক কথা বলতে শুরু করি। এটি তো মানে এটি হয়তো মানে মানবীয়, মানে মানুষের ক্ষেত্রে এমনটি স্বাভাবিক। তো যাই হোক, এটি তার প্রথম বই এবং বইটি প্রকাশিত হয়েছে মাত্র গত বছর। অনেকগুলো অধ্যায় রয়েছে বইটিতে। একটু অধ্যায়গুলো সম্পর্কে ধারণা দিই। জানিয়ে রাখি, বইটি প্রকাশ করেছে দাড়ি কমা প্রকাশনী। হ্যাঁ, দাড়ি কমা প্রকাশনী। আমি একটু দ্বিধান্বিত হচ্ছিলাম, পাশে আবার লেখা রয়েছে দ্বিতীয় সিজন। কেন লেখা রয়েছে, এটি কি তাদের পর্ব কিনা আমি জানি না, বা আমার নজরে এখনো পড়েনি। 13টি পর্বে ভাগ করা। ক্যানাডা আগমনের নেপথ্যে, নতুন জীবন, সন্তান প্রতিপালন, অভিবাসীদের দ্বিতীয় প্রজন্ম, ক্যারিয়ার গঠন, অভিবাসীদের রাজনৈতিক সচেতনতা, বেগমপাড়া, ইসলাম ফোবিয়া, ক্যানাডাতে মসজিদ নির্মাণ, চ্যারিটি সমাচার, ইসলামিক ফাইন্যান্সিং, দ্বিতীয় জীবন, ফিরে দেওয়া, নতুন জীবন এবং 12 নম্বরে এসে দ্বিতীয় জীবন। আপনারা বুঝতে পারছেন এর ভিতরে কয়েকটা জিনিস রয়েছে যা আমাদেরকে বিশেষভাবে মনোযোগ কাড়বে। যেমন তিনি বলছেন ইসলামিক ফাইন্যান্সিং, মানে বাস্তবে তিনি কিন্তু ব্যাংকের সাথে জড়িত। আবার তিনি সেখান থেকে চলে গেছেন ইসলাম ফোবিয়াতে। তার মানে বোঝা যাচ্ছে যে তিনি তার যে ধর্মীয় পরিচয় সেটিকে কেন্দ্র করে যে বিষয়গুলো, তাতে তিনি মনোযোগী ছিলেন এই টরন্টোতে অভিবাসী হবার পরও। যেমন পৃষ্ঠা নম্বর 28, নতুন জীবন। ওখান থেকে একটুখানি পড়ে শোনাই আপনাদের। এগুলো শুনলে আমাদের ধারণা স্পষ্ট হবে। প্রথমেই আমরা জানতে পারলাম জেন এন্ড ফিন্স এলাকার কুখ্যাতি। আমিও কিন্তু শুনেছি।
কিন্তু লিখিনি, তিনি লিখছেন সেখানে নাকি মানুষজন দিন দুপুরে যেত ভয় পায়। আরো জানা গেল যে কিছু কিছু এলাকাতে রয়েছে সরকারের অনুদানে চালিত অ্যাপার্টমেন্ট, সেখানকার অবস্থাও নাকি তথৈবচ। এক এক এলাকার ডেমোগ্রাফিক চেহারা এক এক রকম। বাংলাদেশ থেকে আসা ইমিগ্রেন্টরা যেমন ড্যানফোর্ট এলাকার নামক এলাকাতে জড়ো হয়েছেন বেশি, তেমনি মেইনল্যান্ড চায়না থেকে আগতের ভিড় মারখামে, ইন্ডিয়ার শিখেরা ব্রাম্পটনে, সোমালিয়ানরা ইটোবিকোকে, পাকিস্তানিরা মিসিসাগাতে, ফিলিপিনোরা কেনেডি অ্যান্ড এগলিংটনে, আর রাশিয়ানরা হাই পার্ক এলাকায়। এই যে পুরো জিটিএ, গ্রেটার টরন্টো এরিয়া, তার কোথায় কোথায় কোন জাতি গোষ্ঠীর অভিবাসীদের সংখ্যাধিক্য সেটি আমরা পেলাম। এ ধারণাটি কিন্তু আমরা যারা অনেকদিন কানাডায় আছি তাদের অনেকেরও খুব সুস্পষ্ট নয়। একটু একটু করে ইঙ্গিত দেই, আমি আশা করি আমার বন্ধুরা বইটি পড়বেন, পড়ার দরকার আছে। 125 পৃষ্ঠায় বেগমপাড়া নিয়ে। আপনারা অনেকেই জানেন যে বেগমপাড়া নিয়ে তো আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন মিডিয়াতে, প্রিন্ট মিডিয়া, ডিজিটাল মিডিয়া, আমরা কিন্তু অনেক কথা শুনি। মানে যারা পৃথিবীর অন্যান্য দেশ থেকে অনেক বড়লোক মানুষ, মানে কোটি কোটি ডলার, হাজার কোটি ডলার নিয়ে কানাডায় এসছেন, সেই সমস্ত মানুষদের বাড়িঘর, সেগুলো নিয়ে বেগমপাড়া। এবং বেগমপাড়ার কথাটা উনি যখন বলছেন তখন তিনি কিন্তু নিউজ পেপার গ্লোবাল নিউজের 2019 সালের 4 ডিসেম্বর অনলাইন সংখ্যার অনুসন্ধানী রিপোর্টে ব্যাপক সারা জায়গায় বাংলাদেশি কমিউনিটির মাঝে। ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট স্টুয়ার্ট বেল এবং অ্যান্ড্রু রাসেলের করা সেই রিপোর্টে বলা হয়, বৃহত্তর টরন্টোর এজাক শহরের ভারতীয় বিজনেসম্যান তারেক রানা নাকি আসলে বাংলাদেশের পলাতক সন্ত্রাসী খন্দকার তানভীর ইসলাম ওরফে জয়। এই যে একটা ব্যাপার তিনি তুলে আনলেন এবং তারপরে বেগমপাড়া নিয়ে বলছেন, এই তার উপস্থাপনটাই বাস্তবে আমাকে তার বইয়ের প্রতি বেশি আকৃষ্ট করেছে। একসময় আমরা দেখলাম ওই যে তিনি যে বলেছেন যে ওই চ্যাপ্টারটার নাম ছিল এরকম দ্বিতীয় জীবন। দ্বিতীয় জীবনের বাস্তব ব্যাপারটি হচ্ছে যে তার হার্ট অ্যাটাক করেছিল, হাসপাতালের অভিজ্ঞতা তিনি লিখেছেন, এবং যখন তিনি সেগুলো নিয়ে বলছেন সেই বাস্তব অভিজ্ঞতার ব্যাপারটি কিন্তু খুব খুব স্পষ্ট করে তথ্য নির্ভর, বাস্তবতা নিরিখে লেখা। সে কারণে আমি তাকে অভিনন্দন জানাই। এবং তিনি ওপেন হার্ট সার্জারির জন্য প্রস্তুতি নিলেন, কি করলেন না করলেন ইত্যাদি সবকিছু। খুব বেশি করে আমি বড় করব না, একদম সবশেষ চ্যাপ্টারে আমি দেখতে পেলাম যে তিনি ভাসানজির একটি বইয়ের কথা বলছেন, নোহায়ার এক্স্যাক্টলি অন আইডেন্টিটি অ্যান্ড বিলঙ্গিং, এই বইয়ের কথা। ভাসানজি হচ্ছেন আমাদের কানাডার অনেক শক্তিমান একজন লেখক, এবং তিনি একসময় আমাদের সাব্বির সাহেব বলছেন যে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে সুইডেন প্রবাসী ভারতীয় যুবক অঙ্কুর ত্যাগীর একটি পোস্ট সাড়া ফেলেছে। সেখানে তিনি লিখছেন যে তিনি আবার দিল্লি ফিরে যাচ্ছেন, কারণ বিদেশে একাকিত্বের চাপ সহ্য করেন নাকি ভারতের দূষণ এবং এলোমেলো সিস্টেম সামলানোর থেকেও আরো কঠিন। এসব কথা উনি বলে শেষ করছেন এ কারণে যে একজন অভিবাসিত শেষ পর্যন্ত, জীবনের শেষ দিন পর্যন্ত তার মাটির টানকে তো অস্বীকার করতে পারে না। তো সেই কথাটা, এবং বারবারে তার মাটির টানটা ফিরে আসে তার ভিতরে, তার চেতনায়, তার হৃদয়ে। এবং আমি এই আলোচনা, এই কথা, ছোট্ট কথা শেষ করব তাকে বিশেষভাবে অভিনন্দন জানিয়ে। আমি বলবো আপনার লেখার হাত অসাধারণ, আপনি গুছিয়ে অনেক সুন্দর করে লিখতে পারেন। কাজী সাব্বির আহমেদ, আপনি আরো লিখুন। এবং আজকে যদিও বই পড়ার মানুষের সংখ্যা কম, তারপরেও আমি বিশ্বাস করি যে আপনার এই লেখা মানে বাংলা ভাষায় কানাডা নিয়ে যে সামগ্রিক রচনা সম্ভার, সেখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সবাই ভালো থাকবেন। আর জানিয়ে রেখি বন্ধুরা, এই যে আমরা ভিডিও করছি, বই নিয়ে ভিডিও করছি, এটি করতে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন কানাডার এবং টরন্টোর বিশিষ্ট আইনজীবী সূর্য চক্রবর্তী। ব্যারিস্টার সূর্য চক্রবর্তীকে আমার পক্ষ থেকে, এই বইয়ের লেখক সকল লেখকের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাতে চাই। আর আমাদের বন্ধু অমলদেব, শিল্পী অমলদেব, তিনি ভিডিও ধারণ করে প্রতিনিয়তই আমাকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করে চলেছেন। সবাই ভালো থাকুন বইয়ের সঙ্গে।